দেখো গত ক্লাসে আমরা অ্যারোমেটিক অ্যামিন এবং অ্যালিফেটিক অ্যামিনের পার্থক্যকরণ করতেছিলাম। সেখানে আমরা বলছিলাম যে অ্যানিলিনকে আমরা যদি নাইট্রিক অ্যাসিড সহ পরীক্ষা করি বা নাইট্রিক অ্যাসিড সহ যদি পরীক্ষা করি তাহলে সেখান থেকে ডাইজোনিয়াম ক্লোরাইড আসবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নেওয়া হয়। আর যদি সেখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এর পরিবর্তে কক্ষ তাপমাত্রা না হয় তাহলে সেখান থেকে ফেনল তৈরি হবে এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। এখন এটা তো ছিল অ্যারোমেটিক অ্যামিন, তাই না? এই অ্যারোমেটিক অ্যামিনের পরিবর্তে যদি তুমি এখানে অ্যালিফেটিক অ্যামিন দাও, ধরো আর বন্ড NH2 HO NO, আমরা একবারে কিন্তু ভেঙে দিচ্ছি। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখান থেকে সোডিয়াম নাইট্রাইট কার্বন HCl একই। তুমি যদি এখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও, তাহলে এখান থেকে ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, কিন্তু সেটা অস্থায়ী, এই জন্য আমরা এটাকে নিই না। ডিরেক্টলি আমরা এখান থেকে বলি যে অ্যালকোহল অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটাই যে অ্যারোমেটিক অ্যালিফেটিক আলাদা করবো কিভাবে, এই ডাইজোনিয়াম ক্লোরাইড দেখে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে। এরপরে সব মেইন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি কি করে আলাদা করব। সৃজনশীলের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ঠিক তেমন ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা মেইনলি নাইট্রাস অ্যাসিড পরীক্ষা। মেইনলি কি নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। তাহলে আমরা প্রথমে এটা কি মিথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেনের সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত আছে, আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 3টা আছে। সবার সাথে আমরা কি দেবো, নাইট্রিক অ্যাসিড দিব, সোডিয়াম নাইট্রেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। সবার সাথে এই জিনিসটা আছে, দেখো এখানে সবার সাথে দিয়েছি। তাহলে এতটুকু তো আমাদের কোনো সমস্যা নাই। এখানে ভাঙবো কিভাবে, ও নো আকারে, মানে এইচ ও এন আকারে ভাঙবো সবগুলো আমরা এরকম এইচ ও এন এইভাবে আমরা ভাঙবো। দেন এটা ভাঙলে তাহলে কি হবে, দেখো তাহলে কি হবে, এখান থেকে এই যে অ্যালকাইল মূলক সে ওইচ মূলকটা নিবে, আর এই যে নাইট্রোজেন নাইট্রোজেন আর এই নাইট্রোজেন থেকে আমাদের চলে আসবে হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর পানি তৈরি হবে। এইখানে 1 ডিগ্রি অ্যামিন থেকে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। এইটা থেকে বুঝতে হবে যে এখানে 1 ডিগ্রি অ্যামিন। কি কি উৎপন্ন হচ্ছে, দেখো 1 ডিগ্রি অ্যামিন অ্যালকোহল বলতেছি, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পর, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে অ্যালকোহল তৈরি হচ্ছে, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হচ্ছে এবং অ্যালকোহল তৈরি হবে। কিন্তু তুমি যখন এটা 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করাবা, 2 ডিগ্রি অ্যামিনের সাথে যখন নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করবে, তখন কিন্তু আর এই নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে না, তখন হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোসো অ্যামিন তৈরি হবে। এই হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোসো অ্যামিন তৈরি হবে, এটা একটু মনে রাখতে হবে। নাইট্রোসো অ্যামিন তৈলাক্ত স্তর R2NNO, বা এখানে বলা যায় কি R2NNO। আর 3 নাম্বার বা 3 ডিগ্রি অ্যামিন, এটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা নাইট্রেট লবণের দ্রবণ তৈরি করে, এটা হচ্ছে একটা লবণের দ্রবণ তৈরি করবে, কোয়াটারনারি লবণ। বা এখান থেকে তুমি লিখতে পারো কি R3N, এরকম লেখা যায় চাইলে R3N, এটা পজিটিভ আয়ন, এখানে NO2, এটা কোয়াটারনারি লবণ বা স্বচ্ছ লবণ তৈরি করে। এই হচ্ছে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি পার্থক্য করব। আর এটা তো বললাম যদি কক্ষ তাপমাত্রা বা এই কক্ষ তাপমাত্রা বেশি তাপমাত্রা হলে সেখান থেকে ফেনল তৈরি হবে, আর যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে সেখান থেকে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, সেখান থেকে আমরা কি পাবো, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে এখান থেকে তো আমরা এটা পড়লাম। হ্যালোফর্ম বিক্রিয়া আমরা আগে আলোচনা করছি না, হ্যালোফর্ম কারা দিবে, হ্যালোফর্ম বলতে এখান থেকে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম এইগুলাকে সাধারণত বোঝানো হয়। এখান থেকে কতগুলো ব্যবহার আছে, এগুলো একটু এমসিকিউ এর জন্য পড়ে ফেলতে হবে। যে ক্লোরোফর্ম কোথায় ব্যবহার করি, আমরা চেতনানাশক হিসেবে অজ্ঞান করার জন্য ব্যবহার করে থাকি। এন্ড কাঁদুনি গ্যাস কি, আমরা আগেও করছি না, এটা কাঁদুনি গ্যাস বা টিয়ার গ্যাস CCl3NO2 এটা। আচ্ছা, চেতনানাশক রূপে ব্যবহৃত ক্লোরোফর্মটা বিশুদ্ধ হতে হবে, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আসো দেখো,
সূর্যালোকে ও বাতাসের সংস্পর্শে ক্লোরোফর্ম জারিত হয়ে ফসফিন গ্যাস তৈরি করে। কি বলছে? যদি এই ক্লোরোফর্মটা আমরা খোলা বাতাসে রাখি তাহলে বাতাসের সংস্পর্শে আর সূর্যের আলোর সংস্পর্শে এসে এটা ফসফিন গ্যাস তৈরি করবে, যেটা বিষাক্ত। তাহলে এটাকে আমি খোলা বাতাসে রাখতে পারবো? পারবো না। আরেকটা জিনিস, এই যে ক্লোরোফর্ম সেটা বিশুদ্ধ কিনা সেটাও আমাকে পরীক্ষা করতে হবে। আগে আসে আমরা ক্লোরোফর্মটা বিশুদ্ধ কিনা সেটা আগে দেখি। ক্লোরোফর্ম বিশুদ্ধ মানে কি, সেখানে ফসফিন গ্যাস থাকা যাবে না বা কার্বনিল ক্লোরাইড এটা থাকা যাবে না। সেজন্য কি করতে হবে? ক্লোরোফর্ম ব্যবহারের পূর্বে 2 থেকে 4 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ দিতে হবে। কোনো কারণে যদি ওই ক্লোরোফর্মটা বিষাক্ত হয়, তার মানে যদি ফসফিন গ্যাস ওখানে থেকে থাকে, পয়জন গ্যাস যদি থেকে থাকে, তবে HCl ফসফিন গ্যাস তো থাকলে মানে শুধু ফসফিন গ্যাস থাকে না, ক্লোরোফর্ম জারিত হয়ে বিষাক্ত ক্লোরোফর্মটা জারিত হয়ে ফসফিন গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে তুমি সিলভার নাইট্রেট মিক্স করতেছো, সেই সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করবে সিলভার ক্লোরাইডের। এটা দিয়ে আমরা কি বুঝবো? যে এখানে ক্লোরোফর্মটা অবিশুদ্ধ। মানে আমরা প্রমাণ করতে চাচ্ছি ক্লোরোফর্ম অবিশুদ্ধ কিনা। যদি অবিশুদ্ধ থাকে তাহলে পরে সেটাকে আমরা বিশুদ্ধ করব। তার আগে আমরা কি করলাম? অবিশুদ্ধ প্রমাণ করলাম। তো অবিশুদ্ধ কিভাবে প্রমাণ করব? ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয় তাহলে সেখানে ফসফিন গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সিলভার নাইট্রেট দেওয়া হয় তাহলে সেখান থেকে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ তৈরি হবে। ওই সাদা অদক্ষেপ তৈরি হলে বুঝতে হবে ফসফিন গ্যাস আছে। কারণ শুধুমাত্র সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ তৈরি হওয়ার কারণটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্লোরিক অ্যাসিড একা উৎপন্ন হয় না, এখানে সাথে ফসফিন গ্যাসও উৎপন্ন হয়। সেজন্য বুঝলাম যে সাদা অদক্ষেপ মানে সেখানে ফসফিন গ্যাসও আছে। এই হচ্ছে সে বিক্রিয়াগুলা। এখন বিশুদ্ধ হয়ে গেছে, এটা তো আমি অবিশুদ্ধ। অবিশুদ্ধ আর যদি বিশুদ্ধ হয় তাহলে সেখানে কোনো অদক্ষেপ আসবে না। এখন এই অবিশুদ্ধটা তুমি কিভাবে বিশুদ্ধ করবা? অস্বচ্ছ বাদামি রঙিন বোতলে রাখতে হবে। অস্বচ্ছ বাদামি রঙিন বোতল, এইটুকু মুখস্থ করতে হবে। অস্বচ্ছ বাদামি রঙিন বোতল, যেন সূর্যালোক এবং বাতাস কোনোভাবে ক্লোরোফর্মের সংস্পর্শে না আসতে পারে। এটা একটা পদ্ধতি। দেখো এখানে বাদামি বর্ণের বোতলে আলো প্রবেশে বাধা পায়, এজন্য ওই বিক্রিয়াটা ঘটে না, সেজন্য বাদামি বোতলে ক্লোরোফর্মটা সংরক্ষণ করা হয়। উক্ত ক্লোরোফর্মে 1% ইথানল যোগ করতে হবে। তাই দুইটা ভাবে ক্লোরোফর্মটা আমরা সংরক্ষণ করতে পারবো। একটা হচ্ছে অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখতে হবে, আর একটা হচ্ছে 1% ইথানল বা অ্যালকোহল যোগ করতে হবে। এখানে দেখো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট তথ্য। পচা মাছে দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগ কোনটা? মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন ও ইথাইল অ্যামিন দুইজনই গ্যাসীয়। এর পরের সদস্যগুলা মানে কি? প্রোপাইল অ্যামিন থেকে শুরু করে যারা আছে তারা হচ্ছে আষ্টে গন্ধযুক্ত তরল। মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন লোমনাশক রূপে ব্যবহার করা যায়। ইথাইল অ্যামিন মরিচা রোধে ব্যবহার করা যায়। আর ফিনাইল অ্যামিন সালফার ড্রাগ তৈরিতে ব্যবহার করা যায়। তাহলে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সালফার ড্রাগ, ফিনাইল অ্যামিন। দেখো ফি সালফা দুইটা কিন্তু ফফা মিল আছে, দুইটার মধ্যে এখানে ফফা মিল আছে। আচ্ছা, দেখো আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা কিন্তু পড়ছি, তাই না? ডায়াজোনিয়াম ক্লোরাইড পড়ছি। ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের বিক্রিয়াগুলো কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় পড়ে ফেলছি, ডিরেক্টলি পড়ি নাই কিন্তু অনেক জায়গায় কিন্তু ওটা আমাদের পড়া হয়ে গেছে। এজন্য ওটা নিয়ে আমি আলাদা করে আলোচনা করতেছি না। এবার আমাদের বাকি আছে তিনটা টপিক, অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোন থেকে দেখো, অ্যালডিহাইড কিটোন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে কার্বনিল যৌগ, দুইটাতে সিও মূলক আছে, দুইটাতে কার্বন অক্সিজেন বন্ধন আছে অ্যালডিহাইড কিটোনে, এর জন্য এটাকে আমরা কার্বনিল মূলক বলি। দুইজনের কি আছে? কার্বনিল মূলক আছে। আচ্ছা, এই কার্বনিল মূলকে কার্বন পরমাণু অক্সিজেন পরমাণু প্রত্যেকেরই কি সংকরণ? sp2 সংকরণ আছে। দুইজনের কি সংকরণ আছে? sp2 সংকরণ আছে। আচ্ছা, বিভিন্ন প্রাকৃতিক পলিমার যৌগ, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড সবারই কিন্তু কার্বনিল মূলক আছে।
কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? অ্যালডিহাইড মূলক আছে, কিটোন মূলক আছে। যাদের অ্যালডিহাইড মূলক থাকে তাদেরকে বলি আমরা অ্যালডোস শর্করা, যাদের কিটোন মূলক আছে তাদেরকে বলি আমরা কিটোস শর্করা বা কিটোস অ্যালডিহাইড, তাই কিটোস কার্বোহাইড্রেট। আচ্ছা, ইথানল বা অ্যাসিটালডিহাইডের ট্রাইমার বা প্রালডিহাইড ঘুমের ঔষধ রূপে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট এই কথাটা। ঘুমের ওষুধ রূপে কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, এবার আসো অ্যালডিহাইড। দ্বিযোজী কার্বনিল মূলকের একটা যোজনীতে হাইড্রোজেন পরমাণু থাকলে অ্যালডিহাইডের মূলকটা হবে। মানে দেখো, আমরা এখানে সহজভাবে যদি বলি এইটাই হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, তাই না? এটাই হচ্ছে কার্বনিল গ্রুপ। তার দুই সাইডে আমরা দিতে পারি আর সিও আর ডট। এই দুই পাশের আর এর উপর বেসিস করে আমাদের বলতে হবে অ্যালডিহাইড নাকি কিটোন হবে। তো দেখো, এই যে আর, এই আরটা হাইড্রোজেন হতে পারে, আবার এই আর ডট দুইটাই যদি হাইড্রোজেন হয় তাহলে এই যৌগটা কি আসবে? ফর্মালডিহাইড আসবে, এইচ সিএইচও। এই আরটা তোমার কোনো কারণে হাইড্রোজেন হলো, আর হাইড্রোজেন না, এটা তুমি দিতে পারো অ্যালকাইল গ্রুপ। হাইড্রোজেন তো একবার নিছো, এটা অ্যালকাইল গ্রুপ দিতে পারো। এই আর ডটটা যদি তুমি হাইড্রোজেন দাও তখন কি আসবে? এই আর এর পরিবর্তে এখানে যদি আমি CH3 বসাই তাহলে সিও আর এর পাশে এইচ, এটা সাজিয়ে লিখলে কি CH3 CHO, তখন কিন্তু এটা অ্যালডিহাইড। কিন্তু তুমি যদি দুইটা আর ই বা দুইটা অ্যালকাইল মূলক বা এই আর মূলকটাই যদি এই CH3 নাও তখন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এটা কি? কিটোন। তো এই জন্য বইয়ে এটাই বলছে, কোনো কারণে যদি কার্বনিল মূলকের যে কোনো একটা হাতে একটা হাইড্রোজেন আসে সেটা কি হবে? সেটা হবে তোমার অ্যালডিহাইড। দেখো, এইটাতে হাইড্রোজেন আছে, এটাতে হাইড্রোজেন আছে, সেজন্য এই দুইটা আমরা অ্যালডিহাইড পেলাম, কিন্তু এখানে দুইটাই অ্যালকাইল মূলক সেজন্য এটা কিন্তু কিটোন হয়ে গেছে। এটাই বলছে, সেটা এখানে বলা আছে, দেখে নিও এটা। আচ্ছা, কার্বনিল যৌগ। দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড কিটোন উভয় শ্রেণীর যৌগকে একাত্তরে কার্বনিল যৌগ বলে, জানি আমরা। কার্বনিল যৌগের একটা বিশেষ বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এগুলা বিক্রিয়ার প্রকারভেদে আমরা কিন্তু পড়ছি। কোথায় ব্যবহার করা হয়? ফরমালিন নামে পরিচিত। কত পার্সেন্ট মিথানলের দ্রবণকে ফরমালিন বলে? 40% মিথানলের দ্রবণকে ফরমালিন বলা হয়। আচ্ছা, অ্যাসিটন হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। এটা কি? এটা কিন্তু কিটোন। অ্যাসিটন একটা কিটোন, অ্যাসিটন একটা কিটোন। এখন আসো অ্যালডিহাইড এর কিটোন কি করে প্রস্তুত করব? আমরা অ্যালকিন থেকে তৈরি করতে পারি, অ্যালকাইন থেকে তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে তৈরি করতে পারি, এন্ড এসিড হ্যালাইডের থেকে তৈরি করতে পারি। এসিড হ্যালাইড এবং এসিড হ্যালাইডের জাদক থেকে, চারটা জিনিস থেকে তৈরি করতে পারি। প্রথমে আসো অ্যালকোহল থেকে। মেইনলি অ্যালকোহল থেকে বলতে আমরা আগে এটা পড়ছি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এবং 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করা যাবে। দেখো, তুমি উল্টায় আসতেছো না? অ্যালডিহাইড এই অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড কিটোন পাই, কিন্তু আমরা যদি উল্টা করে আসি তাহলে কি বিজারণ না? এই অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে আমরা অ্যালকোহল পাই। তাহলে আমরা ছোট থেকে আমরা আগেও পড়ছি যে অ্যালকোহলকে জারিত করে আমরা অ্যালডিহাইড পাবো। তো সেম ভাবে অ্যালকোহলকে জারিত করবো, জারিত করতে গেলে জাইমান অক্সাইড নিয়ে আসতে হবে। জাইমান অক্সাইড কোথা থেকে আসবে? পটাশিয়াম ডাইক্রোমেট ডাইসালফিউরিক অ্যাসিড দিয়ে, বা তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে নিতে পারো। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কি পাবা? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে তুমি অ্যালডিহাইড মূলক পাবা। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি তুমি অ্যালডিহাইড মূলক পাবা। ওই অ্যালডিহাইডকে যদি আবার জারিত করো, এখানে কিন্তু নাই, কিন্তু তারপর বলতেছি এটাকে যদি আবার তুমি জারিত করো জাইমান অক্সিজেন দিয়ে, তাহলে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড আসবে। এটা মনে রাখবা, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে প্রথমে অ্যালডিহাইড আসবে, ওটাকে আবার জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড আসবে। আমি একটু সামারি এই সাইডে করি তাহলে বইটা পড়তে তোমাদের সুবিধা হবে। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে কি করব? জারিত করব। এই যে জারিত করতেছি, এই জারিত করলে এখান থেকে কি বললাম? অ্যালডিহাইড মূলক পাবো। ফার্দার এটাকে যদি আবার জারিত করা হয় তাহলে এখান থেকে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কিন্তু
এটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, সেটাকে যদি তুমি জারিত করো, সেখান থেকে তুমি এই কিটোন পাবা, অ্যালডিহাইড কিন্তু পাবা না, সেখান থেকে তুমি কিটোন পাবা। এই কিটোন থেকে যদি আবার জারিত করো, তাহলে কিছুই হবে না, মানে কিটোনকে জারিত করা যাবে না। 3 ডিগ্রি অ্যালকোহলকে তুমি কোনোভাবে জারিত করতে পারবে না, মানে কিছুই হবে না এখানে। তো এটাই হচ্ছে সামারি, এটাই হচ্ছে সামারি। এবার একটু এখানে আসো, এটা তাহলে এখানে দেওয়ার প্রয়োজন আমার নাই। তাহলে এই অ্যালডিহাইডটাকে তুমি জারিত করলে কি করতে পারবা? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাচ্ছি অ্যালডিহাইড, এন্ড 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো হচ্ছে কিটোন। অ্যালকোহল থেকে আমরা কিটোন পাবো, সেম প্রোডাক্ট, সেম প্রোডাক্ট বলছে, সেম প্রভাবক নিতে হবে। তাছাড়া একইভাবে তুমি যদি সিলভার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বায়ুর উপস্থিতিতে এটাকে জারিত করো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি এই অ্যালডিহাইড পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন পাবা। এই জাইমানোসিনটা কিভাবে আসে পটাশিয়াম ডাইকার্বনেট সালফিউরিক অ্যাসিড থেকে, চাইলে দেখতে পারো, না চাইলে স্কিপ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার বলছে ডাইহ্যালাইড থেকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে, ডাইহ্যালাইড থেকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে, এটা দেখা যায়, খুব ইম্পর্টেন্ট না, তারপর দেখতে পারো। একই কার্বনের যদি দুইটা কার্যকরীমূলক থাকে, একই কার্বনের যদি দুইটা শাখা থাকে একই ধরনের, তাহলে সেটাকে আমরা বলি জেমিনাল ডাইহ্যালাইড। এখানেও সেই জেমিনাল ডাইহ্যালাইডকে তুমি যদি এই জলীয় ক্ষারের সংস্পর্শে বিক্রিয়া করাও, তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে। যদি সেটা প্রান্তের কার্বনে হয়, যে প্রান্তে জেমিনাল হ্যালাইড হবে, সেটা দেখো স্বাভাবিক বিষয় না এটা। Cl2 যদি প্রান্তে থাকে, তাহলে সেখানে অ্যালডিহাইড আসবে, আর যদি Cl2 মাঝখানে থাকে, তাহলে সেখান থেকে তুমি কিটোন পাবা। এই আর কি, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 3 নাম্বারটা খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, অ্যালকাইনের পানি সংযোজন, 2% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মাইক্রোইক সালফেট, এটা দিলে আমরা অ্যাসিড অ্যালকাইনের বিক্রিয়ায় কিন্তু এটা করছি। অ্যাসিটিলিন থেকে আমরা পাবো হচ্ছে ইথানল, আর বাকি মানে অ্যালকাইন অন থেকে আমরা পাবো ইথানল, বাকি সব অ্যালকাইন থেকে আমরা পাবো হচ্ছে কিটোন। এটা বলছিলাম তখনই, একদম সেম বিক্রিয়া এখানে। অ্যাসিটিলিন থেকে কিভাবে তুমি অ্যাসিটন পাবা? অ্যাসিটিলিন থেকে আমরা ইথানল পাচ্ছিলাম। অ্যাসিটন মানে কি? প্রোপানল। কিভাবে প্রোপানল পাবা? এখানে তুমি অ্যাসিটিলিন 2 কার্বন বিশিষ্ট, সেখান থেকে তুমি খুব সহজে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবা। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি করে তৈরি করবে, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তার এটা একটা বিক্রিয়া, এটা দিয়ে করা যাবে। অ্যাসিটিলিনকে স্টিমের সংস্পর্শে বা স্টিমের মিশ্রণে এত তাপমাত্রা উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে ডিরেক্টলি প্রোপানল পাওয়া যাবে, অ্যাসিটন পাওয়া যাবে। এটা একটা পদ্ধতি। অ্যালকিন থেকে অ্যালডিহাইড ওজনীকরণ বিক্রিয়ার দ্বারা, যেটা আমরা অ্যালকিনে ওজনীকরণে পড়ছি, এখানে নতুন করে দেখানোর দরকার নাই, এখান থেকে আমরা পেতে পারি এটা। এবার এখানে এটা একটু ইম্পর্টেন্ট, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, এগুলো তো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। আচ্ছা, দেখো এটা কি বলছে, এটা কি শুষ্ক ক্যালসিয়াম ফরমেটকে, এটা কি ক্যালসিয়াম ফরমেট না? শুষ্ক পাতন করলে ফর্মালডিহাইড পাওয়া যাবে। ক্যালসিয়াম ফরমেট থেকে কি পাবো? ফর্মালডিহাইড। একটু রিডিং দিয়ে রাখো, ক্যালসিয়াম ফরমেটকে সাথে যদি অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড এর ক্যালসিয়াম লবণ মেশাও, মানে এটা ক্যালসিয়াম ফরমেটটা একটা ফর্মিক অ্যাসিডের লবণ, ঠিক সেম ভাবে অন্য কার্বক্সিলিক অ্যাসিডের লবণ যদি তুমি মিক্সড করো, দেখো এটা কি অন্য একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট, দুইটা মিক্স করলে সেখান থেকে তুমি অ্যালডিহাইড পাবা, দুইটা অ্যালডিহাইড পাবা, দুইটা করে অ্যালডিহাইড পাবা। আর শুষ্ক বিগলিত ক্যালসিয়াম কার্বক্সিলেটকে লবণকে আগে দরকার নাই এটা। শুধু দেখো তাহলে এখানে ক্যালসিয়াম ফরমেট নিলে ফর্মালডিহাইড, ক্যালসিয়াম ফরমেটের সাথে অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিলে অ্যালডিহাইড। যদি সিম্পল ক্যালসিয়াম কার্বক্সিলেট লবণ থেকে অন্য যে কোনো ক্যালসিয়াম কার্বক্সিলেট লবণ থাকে ফর্মালডিহাইড ব্যতীত, তাহলে সেখান থেকে কিটোন আসবে। কতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 6 নম্বরটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 6 নম্বরটা। তিনটা বিক্রিয়া কিন্তু মোর ইম্পর্টেন্ট বলছে। এসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড রোজেনমুন বিজারণ বিক্রিয়া দ্বারা, রোজেনমুন বিজারণ বিক্রিয়া দ্বারা।
রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় অ্যাসিড এবং অ্যাসিড হ্যালাইড থেকে তৈরি করা যাবে। এখানে কি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডটা ওখানে দেয় নাই। দেখো, প্রভাবক বিষ রূপে বেরিয়াম সালফেট ও মিশ্রিত প্যালাডিয়াম উপস্থিতিতে টলুইন। আচ্ছা দেখো, অ্যাসিড হ্যালাইড এটা, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট মানে হাইড্রোজেন সংযোগ করতে হবে মেইনলি, তাহলে এখান থেকে তুমি অ্যালডিহাইড পাবা। বেনজাইল ক্লোরাইড দিয়ে সেখান থেকে বেনজালডিহাইড পাবা রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া দ্বারা। এটাকে বলা হয় রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া, প্রভাবকটার জন্য বলা হয় এটা মেইনলি, প্রভাবকটার জন্য এটা মেইনলি বলা হয়। তাছাড়া দেখো আরো একটা জিনিস এখান থেকে বলে দিছে, আংশিক বিজারণের জন্য প্রভাবক বিষ বেরিয়াম সালফেট, রোজেনমুন্ড বিজারণ পদ্ধতিতে ফর্মালডিহাইড ও কিটোন প্রস্তুত করা যাবে না। ফর্মালডিহাইড কি তুমি এখানে নিয়ে করতে পারবা? দেখো তো, HCOCl কি কোনো যৌগ এভাবে হয়? যদি না হয় তাহলে কি এখান থেকে সেই ফর্মালডিহাইডটা আসবে? আসবে না। এই জন্য কিন্তু ফর্মালডিহাইড তৈরি করা যায় না। কিটোন তৈরি করতে গেলে কি হতে হয়? দুই পাশে আমার অ্যালকাইল গ্রুপ থাকা লাগে, দুই পাশে অ্যালকাইল গ্রুপ থাকা লাগে। তা এখান থেকে তুমি দুই পাশে অ্যালকাইল গ্রুপ কিভাবে নিয়ে আসবে, আর সিও সিএল কিভাবে নিয়ে আসবে? এই জন্য মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া দ্বারা ফর্মালডিহাইড এবং কিটোন তৈরি করা যাবে না। আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কিন্তু তৈরি করা যায় এই পদ্ধতিগুলো, এগুলো উদ্দীপকে থাকে। টলুইন থেকে বেনজালডিহাইড তৈরি করা যাবে কি করে? টলুইন থেকে বেনজালডিহাইড প্রস্তুতি, টলুইনের যদি ক্লোরিনেশন করো, আমরা এটা কিন্তু পড়ছি, বেনজাল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড এগুলো পড়ছি, এগুলো আমরা আলোচনা করছি, সেইগুলো দেখো এখানে বলা আছে। টলুইন ক্লোরিনেশন করলাম, বেনজাল বা বেনজাইল বা বেনজো ক্লোরাইড পাইলাম, সেখান থেকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা বেনজালডিহাইড। ইটার বিক্রিয়া, ইটার বিক্রিয়া এখানে তোমার মেইনলি প্রভাবকগুলো মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। ইটার বিক্রিয়ায় টলুইন কর্মিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইটার কমপ্লেক্স উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এখান থেকে কর্মিল ক্লোরাইড দিলে টলুইন থেকে তুমি এখানে অ্যালডিহাইডটা পাবে। এটা হচ্ছে ইটার বিক্রিয়া। ইটার বিক্রিয়ায় বেনজিনের টলুইন গ্রুপটা ফর্মালডিহাইডে পরিণত হচ্ছে। এবার আসো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের তুমি যদি বিক্রিয়া বলো, কার্বনিক কম্পাউন্ড কি বিক্রিয়া দেয়? প্রথমত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তারপরে ঘনীভবন বিক্রিয়া, মেইনলি শনাক্তকরণ বিক্রিয়া। তারপরে আলাদা করে যদি বলি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলতে হবে, আর জারণ বিজারণ বিক্রিয়া, এই কয়টা দেয়। তাহলে তুমি প্রথমে আসো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, এটা একটু দেখাই আমি, বইয়ে নাই, ছোট্ট করে একটু দেখাই। নিউক্লিওফিলিক সংযোজন এখানে নাই, কিন্তু আলাদা করে টপিকে আছে, যে বিক্রিয়ার কৌশলগুলোর মধ্যে আছে। নিউক্লিওফিলিক সংযোজন বা জোট বিক্রিয়া, তুমি ধরো এখান থেকে নিছো CH3, এই হচ্ছে এখানে, এটার সাথে আমরা গ্রিগনার বিকারকের বিক্রিয়া করাবো। এটার সাথে কি করব? গ্রিগনার বিকারকের বিক্রিয়া করবো। তো গ্রিগনার বিকারকটা তুমি এটা নাও, CH3 EmGCl, এইটা নাও। এখান থেকে নেওয়ার পরে তুমি এখান থেকে কি পাবা তাহলে? এখানে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে নেগেটিভ, ম্যাগনেসিয়াম তো পজিটিভ জানি। আর এখানে কিভাবে ভাঙতে চেয়েছিলাম আমরা? কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। তাহলে এখানে কি আসে? CH3, এখানে C, এর পাশে হাইড্রোজেন, এখানে কি আসবে? OMgCl আসবে, এন্ড নিচে কি চলে আসবে? নিচে CH3 আসবে। এই যেটা আসছে এটা একটা অস্থায়ী জটিল যৌগ, জটিল অবস্থা, এখানে আমরা পানি দিব। এই বিক্রিয়া কিন্তু আমরা আগেও করছি। তাহলে কি আসবে? MgCl OH নিয়ে বের হয়ে যাবে, আর এখানে OH যুক্ত হবে। CH3 C, CH3 H, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। আমরা অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া কিন্তু এটা আলোচনা করেছি। MgOHCl, এটা, এটাই হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। সক্রিয়তার করণ, এটা কিন্তু সৃজনশীলে আসে, যে কে সব এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় আগে দিবে। সবার আগে দিবে হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, তারপরে তোমার CH3 CHO ইথানল,
এরপরে তোমার কিটোন। কেন এমন হয়? কেন এমন হয় দেখো, অ্যালকাইল মূলক এই কার্বনকে একটা ধরো ইলেকট্রন দিল, আর এই কার্বনকে দুই সাইড থেকে দুইটা ইলেকট্রন দিবে, তাহলে এইটার দুইটা নেগেটিভ, নেগেটিভিটি বেশি, নেগেটিভিটি বেশি। এখানে কি কার্বন পজিটিভ, এখানে কার্বন পজিটিভ, এখানে কার্বন পজিটিভ, তাই নেগেটিভিটি সব থেকে বেশি, পজিটিভিটি এখানে সব থেকে কমে গেছে, এই জন্য সক্রিয়তা এখানে কমে গেছে সব থেকে। সক্রিয়তা কোলনটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো, আমরা বলছিলাম ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া মেইনলি অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ বিক্রিয়া। তা প্রথমে তুমি ডিরেক্টলি অ্যালডিহাইড কিটোন আলাদা করতে পারবে না, প্রথমে তোমাকে বুঝতে হবে যে ধরো দুইটা পাত্রে অ্যালডিহাইড রাখা, কিটোন রাখা, প্রথমে বুঝতে হবে যে এখানে কার্বনিল যৌগ কিনা এটা, নাকি অন্য কোনো কিছু। তাহলে এটা যদি কার্বনিল যৌগ হয়, তাহলে আগে তোমাকে কার্বনিল মূলকটা শনাক্ত করতে হবে। এই কার্বনিল মূলক কি করে শনাক্ত করবা? 2,4-DNPH দ্বারা, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা দ্বারা আমি কি করতে পারবো? অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল মূলক ওই যৌগ আছে বুঝতে পারবো, হলুদ কমলা বর্ণের অদক্ষেপ সৃষ্টি হবে, হলুদ কমলা বর্ণের অদক্ষেপ সৃষ্টি হবে। এটা কিন্তু, এই জিনিসটা বের করা কিন্তু খুব কঠিন না, এটা তৈরি করা খুব কঠিন জিনিস না, আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবো, খুবই সিম্পল জিনিস। হাইড্রোজেনের নাম শুনছো না? NH2 নাম শুনছো না? এটা কি? হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনে এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। একটা হাইড্রোজেনকে তুমি সরাই দিবা এখানে, একটা হাইড্রোজেনটাকে আমি কি করতেছি এখানে সরাই দিয়েছি, সরাই দিয়ে এখানে একটা, এই যে ফিনাইল মূলক নিয়ে আসছি, C6H5, C6H5 এটা নিয়ে আসছি। এটা নিয়ে আসার পরে কি করব? এর এই কার্বনে আমরা নাইট্রো মূলক যুক্ত করে দেব, NH2, NH, এখানে একটা নাইট্রো মূলক, এখানে একটা নাইট্রো মূলক। দেখো তো, 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের নাইট্রো মূলক আছে না, সেজন্য এটার নাম 2,4, 2,4 ডাই নাইট্রো, 2,4 ডাই নাইট্রো, এটা কি মূলক? ফিনাইল। আর এটা কিসের সাথে ছিল? হাইড্রোজেনের সাথে। 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন হয়েছে, 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। তাহলে এই 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন দ্বারা আমরা কি করি? কার্বনিল মূলক শনাক্ত করি, অ্যালডিহাইড কিটোন আলাদা না, কার্বনিল মূলক শনাক্ত করি, অ্যালডিহাইড কিটোন আলাদা না, আবারও বলতেছি কিন্তু। আচ্ছা, এটাকে আলাদা নামে যদি বলা হয় তাহলে বলা হয় ব্রাডির বিকারক। তাহলে এটাকে কি, ব্রাডির পরীক্ষা নামও কিন্তু চাইলে ডাকা যায়, ব্রাডির বিকারক। আচ্ছা, তাহলে এখান থেকে এই যে যৌগটা, তাহলে এখান থেকে তোমার এই প্রোডাক্টটা কি করে আসবে? প্রোডাক্টটা খুবই সহজ, খুবই সহজ মানে খুবই সহজ। এইখান থেকে দেখো, এই অক্সিজেন আর এই যে হাইড্রোজেন, এই পানি হিসেবে বের হয়ে যাবে এরা। তার পানি হিসেবে বের হয়ে গেলে কি, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন থাকতেছে না? এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে বন্ধন থাকতেছে, সেইটা এখানে তৈরি হয়েছে। তাহলে এটা কি কঠিন কিছু? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন হবে তখন, জিনের জায়গায় জোন, হলুদ কমলা বর্ণের অদক্ষেপ। প্রোডাক্ট বা সৃজনশীল আসলে এটা লেখা কিন্তু কোনো ঘটনা না, পারবা এটা। তাহলে এটা কার্বনিল মূলকের উপস্থিতি আমরা শনাক্ত করছি। এইবার এইখানে অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে সেইটা আমরা আলাদা করব কিভাবে? টলেন বিকারক ও ফেরিং দ্রবণ পরীক্ষা দ্বারা। অ্যালডিহাইড ও কিটোন পার্থক্য করো, টলেন বিকারক পরীক্ষা দ্বারা। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে, জ্ঞানমূলকে আসতে পারে। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটকে টলেন বিকারক বলে। এর মূল উপাদানটা হল কি? ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড। এত কিছু দরকার নাই, শুধু মনে রাখবা এই 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে সহজ কথা, টলেন বিকারক, টলেন বিকারকটা কি এইটা কিন্তু মনে রাখতে হবে। টলেন বিকারকে
ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, সিলভার অন হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার অন হাইড্রোক্সাইড। তাহলে এইটা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে এখানে সিলভার দর্পণ তৈরি করবে। এই সিলভার দর্পণ দেখে বুঝবো এখানে আমাদের অ্যালডিহাইড আছে। কিটোন কিন্তু এই বিক্রিয়াটা দিবে না, কিটোন এই বিক্রিয়াটা দিবে। ফর্মালডিহাইড নাও, অন্য যে কোনো অ্যালডিহাইড নাও, টন বিকারকের সাথে বিক্রিয়া করলেও সেখানে তোমার সিলভার দর্পণ আসবে। বাদ বাকি প্রোডাক্ট কিন্তু বের করা খুবই কঠিন। এখানে কি খুবই কঠিন? কঠিন না, এখানে কঠিন না, এখানে এক প্রকার জারিত হয়ে যাবে। এই যে অ্যালডিহাইড মূলকটা জারিত হয়ে কি আসবে? কার্বক্সিলিক অ্যাসিড আসবে না? অ্যালডিহাইড মূলক জারিত হলে CHO থেকে কি সি ডাবল আই, মানে এইচ CHO থেকে এইচ সি ডাবল এইচ আসবে। ওই এইচ এর পরিবর্তে এখান থেকে অ্যামোনিয়া, মানে দেখো এইচ সি ডাবল এইচ, এখান থেকে তৈরি হবে এইচ সি ডাবল এইচ। এই এইচ এর পরিবর্তে এখানে অ্যামোনিয়াম আয়নটা যুক্ত হবে, তাহলে এইচ সি ডাবল NH4, এইচ সি ডাবল NH4। এখান থেকে প্রথমে তুমি অ্যাসিড তৈরি করবা, CH3 কি আসবে? সি ডাবল এইচ। এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে অ্যামোনিয়াম আয়ন দিয়ে দিবা, অ্যামোনিয়াম ইথানয়েড। আর অ্যামোনিয়া তৈরি হবে, পানি তৈরি হবে। তাহলে বিক্রিয়া প্রোডাক্ট গুলো লেখা কিন্তু কোনো ঘটনা না, এখন লিখতে পারবা। এটা দরকার নাই, এটা দরকার নাই, শুধু এখান থেকে এমসিকিউ এর জন্য পড়বা টলেন বিকারকটা কিভাবে তৈরি করতে হবে। আর এটা তো আমরা বললামই, এটা জারক রূপে কাজ করবে। কিভাবে টলেন বিকারক তৈরি করতে হয় সেটা দেখাইছে এখানে, এটা আসে নাই। সেম ভাবে আগেরটা যেমন শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতেছিল, এটাও শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। পার্সেন্টেজটা একটু মনে রাখতে পারো। কপার সালফেট 5%, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রসিলি লবণের মিশ্রণ। রসিলি লবণের আরেকটা নাম কি হচ্ছে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এটা গাঢ় নীল বর্ণের হয়। পদক্ষেপের কালারটা হবে কিন্তু লাল, পদক্ষেপের কালারটা হবে মানে গাঢ় নীল বর্ণ। এই যে হেলিং দ্রবণ তার কালার কিন্তু নীল, হেলিং দ্রবণের কালারটা কিন্তু নীল। ফর্মালডিহাইড এর 2,4 ডিএনপিএইচ পরীক্ষা। কার্বনিল এখানে কি বলছে মূলত? এখানে প্রথমে করছে হচ্ছে এটা কার্বনিল কম্পাউন্ড কিনা সেটা, তারপরে এখানে করছে যেটা অ্যালডিহাইড কিনা। তাহলে অ্যালডিহাইডটা বোঝার জন্য টলেন বিকারক ফেলিং দ্রবণ পরীক্ষা করতে হবে আমাকে। এবার আসতেছে এখানে আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া। এটা কিন্তু আমরা আলোচনা করছি, এজন্য এখানে নতুন করে এই বিষয়টা আর আলোচনায় নিয়ে আসতেছি না। মানে অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, শুধুমাত্র অ্যাসিটালডিহাইড তোমার আয়োডোফর্ম পরীক্ষাটা দিচ্ছে এখানে, মানে শুধু আয়োডিনের সাথে বিক্রিয়া করবে। এখানে দেখো এই যে কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়, ফরমালডিহাইড বেশি সক্রিয়। প্রস্তুতির সমীকরণ লিখো। এগুলা আশা করি এখন পারা যাবে, খুব কঠিন না, এটা আমরা একটু আগে কিন্তু করছি। অ্যালডিহাইড কিটোনের সমান রিলেটেড সৃজনশীল গুলা এখান থেকে এগুলো পারবা। কে বেশি সক্রিয়, এক জিনিস বারবারই আছে এখানে। এখন আমাদের প্রায় শেষ পথে, এখানে আমরা আর কতগুলা জিনিস আমরা একটু অ্যাড করতে পারি অ্যালডিহাইড কিটোনে। প্রথমত অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। দুইটা, অ্যালডল ঘনীভবন আর একটা ক্যানিজারো বিক্রিয়া। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি, বা এটা কারা দিবে, বা কি কি শর্ত থাকবে? এটা হচ্ছে লঘু, এখান থেকে কতগুলো কথা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া হতে গেলে লঘু ক্ষার থাকতে হবে, লঘু ক্ষারের সাথে বিক্রিয়া হতে হবে, লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া, সেটাই হচ্ছে আমার অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। আরেকটা বাধ্যতামূলক শর্ত, এটা মানতেই হবে, আলফা কার্বনে
হাইড্রোজেন থাকতেই হবে। তার মানে কি বুঝলাম, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তারাই দিবে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে। তার মানে কি আলফা কার্বন কাদেরকে বলা হয় মনে আছে? যে কার্বনে কার্যকরী মূলক যুক্ত থাকে সেই কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। এখন আসো কারা কারা দিবে কে দিবে না এমসিকিউ এর জন্য। দেখো আমি বললাম HCHO, এটা কি দিবে? দিবে না। কেন দিবে না? কারণ এখানে তো আলফা কার্বনই নাই। CHO যে কার্বনে যুক্ত থাকবে সেইটাই তো আলফা কার্বন, আর এখানে তো সেইটাই নাই, তাই এটা দিবে না। তারপরে আমি বললাম CH3CHO, এটা কি দিবে? দেখো কার্যকরী মূলক CHO সে যুক্ত এই কার্বনে, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, এ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তারপরে ধরো CH3CH2CHO, এটা কি দিবে? হ্যাঁ, এ অবশ্যই দিবে, কারণ কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত সেখানে হাইড্রোজেন আছে, তাহলে এটাও অবশ্যই দিবে। তারপরে যদি বলি আমরা CH3COCH3, এ কি দিবে? এও দিবে। কিটোন মূলক, এটা হচ্ছে কিটোন মূলক, এই কার্বনে যুক্ত, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, এই কার্বনে যদি বলো এটাও আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটাও দিবে, এটাও দিবে। এটা কি দিবে? CCl3CHO, কার্যকরীমূলক কার্বনে যুক্ত, আলফা কার্বন আছে কিন্তু এই আলফা কার্বনে তো কোনো হাইড্রোজেন নাই, তার মানে আলফা হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন না দিলে, না থাকলে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তারপরে ক্লোরিনের পরিবর্তে এখানে যদি তোমার CH3 মূলক দিতাম, CHO, এটা কি দিবে? এও দিবে না। কেন? কারণ আলফা কার্বন আছে ঠিকই, আলফা হাইড্রোজেন তো নাই, এটা তো অ্যালকাইল মূলক, তাহলে এটাও দিবে না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তারপরে বেঞ্জালডিহাইড, এ কি দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এও কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, কারণ এখানে যে কার্বনটা আছে সেই কার্বনের উপরে যে হাইড্রোজেনটা ছিল তার পরিবর্তে CH মূলক যুক্ত হয়েছে, তাহলে এটাও দিবে না। তাই কারা অ্যালডল ঘনীভবন দিবে দিবে না, এটা আশা করি ক্লিয়ার হয়েছে, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা পারবা এমসিকিউ এর জন্য। এবার আসো পরীক্ষায় আসলে বিক্রিয়া আমরা কিভাবে লিখবো, বিক্রিয়াটা আমরা কিভাবে লিখবো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কিভাবে লিখবো? আমি টেকনিকটা বলে দিই, রিটেনের জন্য আসলে লিখতে পারো। কিভাবে বিক্রিয়া লিখবা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে একটার আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো। প্রথমে কি করবা? একটা আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো। আর দুইটা নিব না, আমরা প্রথমে তো সত্য বলে দিচ্ছি দুইটা নিব অ্যালডিহাইড কিটোন, অন্যটাকে নরমালি ভেঙে লিখবো। আমি ধরো একটা বিক্রিয়া দিয়ে তোমাদের বুঝাই। একটা কি CH3 CHO নিব, তাহলে এইটা হচ্ছে আমার ইথানল, এটাকে আমি নরমালে রাখছি। আরেকটাকে কি বলছি আমি? আরেকটার আলফা হাইড্রোজেন যেটা সেটা আমি বের করে লিখবো। তাহলে আলফা হাইড্রোজেনটা এই এই কার্যকরীমূলকটা এই কার্বনে যুক্ত, এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এখানে যে হাইড্রোজেন আছে সেটা আলফা হাইড্রোজেন, তার হাইড্রোজেনটা আমি বের করে লিখছি, তার হাইড্রোজেনটা আমি বের করে লিখছি। তাহলে বের করলে এটা আমার পজিটিভ, এই কার্বন আমার নেগেটিভ, এই অক্সিজেন নেগেটিভ, এই কার্বন আমার পজিটিভ। তাহলে এইখানে তুমি কি নিবা? অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি আমাদের লঘু ক্ষার নিতে হবে, লঘু ক্ষার নিতে হবে। লঘু ক্ষার যদি নিই তখন আবার এখানে কি পাবো? CH3, এখানে পজিটিভ নেগেটিভের জায়গায় যুক্ত করো, CH3 C, এই পজিটিভ এখানে ওএইচ যুক্ত করলে OH, এন্ড এখানে পজিটিভের জায়গায় নেগেটিভ অংশটা যুক্ত করতে হবে, তাহলে CH2 CHO। তাহলে এখানে দেখো এটা OH মূলক আছে, আবার অ্যালডিহাইড মূলক, এখানে একটা হাইড্রোজেন ছিল, OH মূলকও আছে, আবার দেখো অ্যালডিহাইড মূলক আছে, সেজন্য এটাকে বলা হয় অ্যালডো। এইটুকুকে আমরা কি বলতে পারি? অ্যালডো মূলক। আর এটা কি মূলক? অল মূলক, এই জন্য এখানে নাম আসছে অ্যালডল, নাম আসছে কি? অ্যালডল। এইটাকে যদি তুমি আবার পানি বিয়োজন করো তাহলে একটা জিনিস উৎপন্ন হয়, CH3 CH ডাবল বন্ড CH। এইটা আবার দেখো তোমার জ্যামিতি সমাপ্ত দিবে,
মনে আছে জ্যামিতিক সমতা শর্তগুলো? মনে থাকার কথা। সুন্দর করে এগুলো কিন্তু বুঝাইছিলাম। আর এরা জ্যামিতিক সমানটা দিবে। আর এখানে কি কি হয়েছে দেখো, আমি কিন্তু একবারে বলছি, প্রথমে একটা আলফা কার্বন থেকে আলফা হাইড্রোজেন বের করবা, আরেকটাকে নরমালি লিখবা, নরমালি ভেঙে লিখবা, আগে নিউক্লিওফিলিক সংযোজন করব, তারপর পানি বের করে দিব। আগে কি করব, আমরা নিউক্লিওফিলিক সংযোজন করব, এরপর হচ্ছে পানি বের করে দিব। প্রথমে কি করছি, এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ যে যুক্ত করছি, এরপর দেখো আমরা পানি বের করে দিচ্ছি। পানি বের করার সময় অলওয়েজ আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের করতে হবে, মানে আলফা কার্বন কোনটা ছিল, এইটা আলফা কার্বন ছিল না? আমি আবার এখানে দেখাই, এইটা কিন্তু আলফা কার্বন ছিল, তাহলে এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিতে হবে, রেড কালার দিয়ে বলতেছি, একটা হাইড্রোজেন নিতে হবে আর এওএইচ নিতে হবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে এখানে কি একটা দ্বিবন্ধন তৈরি হবে না? এখানে কিন্তু একটা দ্বিবন্ধন তৈরি হবে, এখানে একটা কারণ এখান থেকে তুমি ভাঙতেছো, ভাঙলে এখানে একটা ইলেকট্রন, আর এখানে যে একটা হাইড্রোজেন ছিল এইটা ভাঙলে এখানে একটা ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন আর ইলেকট্রন মিলে একটা দ্বিবন্ধন আসতেছে এখানে, আর এইটা আর এটা মিলে পানি হয়ে বের হয়ে যাচ্ছে, এই সেই পানি হয়ে বের হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এখানে দ্বিবন্ধন আসে, এটা কিন্তু এমনি এমনি আসে না। এই তাহলে পানি বের করতে গেলে মনে রাখবে কি, আলফা কার্বন থেকে সর্বদা হাইড্রোজেন নিতে হবে, আলফা কার্বন থেকে সর্বদা হাইড্রোজেন নিতে হবে। তাহলে এটাই ছিল তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে ক্যানিজারোটা কি হবে, অ্যালডোলের ঠিক উল্টা। ক্যানিজারো রিঅ্যাকশন বা ক্যানিজারো বিক্রিয়া, এখানে কি হবে, এটা কি অ্যালডোলের উল্টা। তাহলে এখানে দেখো আমরা আগেরটাতে ব্যবহার করছিলাম লঘু ক্ষার, তাহলে এই জায়গায় যে ক্ষারটা ইউজ হবে সেটা হবে কি, তীব্র ক্ষার, শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড বলে না, যে কোনো ক্ষার হতে পারে। এখানে শুধুমাত্র শুধুমাত্র দুই অণু অ্যালডিহাইড, কোনো কিটোনের বিক্রিয়া হয় না ক্যানিজারোতে, দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়া হবে, শুধুমাত্র দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়া হবে, কিটোন ক্যানিজারে বিক্রিয়া দেয় না। ক্যানিজারে বিক্রিয়া কে দেবে না, কিটোন দিবে না। আর আগেরটা ছিল আলফা হাইড্রোজেন বাধ্যতামূলক থাকতে হবে, এখানে আলফা হাইড্রোজেন থাকলে তারা ক্যানিজারও দিবে না। তার মানে যারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে তারা ক্যানিজারও দিবে না, যারা ক্যানিজারও দিবে তারা অ্যালডল দিবে না। তাহলে যারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় নাই আগের এইখানে স্লাইডে, তাহলে এইরাই হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া কিন্তু দিবে, লজিক অনুযায়ী যদি আমরা আসি, তাই না? আচ্ছা, এখন এই ক্যানিজারো বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। আগেরটা ছিল কি, আগেরটা ছিল নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আর এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই যে তুমি দুই অণু অ্যালডিহাইড নিচ্ছ, এই যে তুমি দুই অণু অ্যালডিহাইড নিচ্ছ, এক অণু অ্যালডিহাইড জারিত হবে, এক অণু অ্যালডিহাইড তোমার জারিত হবে, আরেক অণু অ্যালডিহাইড বিজারণ হবে, আরেকটা অ্যালডিহাইড, তাহলে এখান থেকে এক অণু অ্যালডিহাইড বিজারণ হবে। তাহলে জারণ বিজারণ যদি একসাথে হয় তাহলে সেটাকে আমরা বলি অসামঞ্জস্যতার বিক্রিয়া, অসামঞ্জস্যতার বিক্রিয়া। তাহলে এখানে অসামঞ্জস্যতার বিক্রিয়া সাধারণত হবে এটা। আর এখানে আমরা কিন্তু অ্যালডোল ঘনীভবনে পানি বের করছিলাম, ক্যানিজারের বিক্রিয়ায় উৎপাদে পানি লেখা যাবে না, উৎপাদে কোনোভাবেই পানি লেখা যাবে না, পানি লেখা যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। এখন আমরা বিক্রিয়াটা দেখে ক্যানিজারের বিক্রিয়াটা এখানে ক্লোজ করতে পারি। তাহলে এখানে কি বলছি, অবশ্যই অবশ্যই দুইটা অ্যালডিহাইড নিতে হবে। তাহলে তুমি ধরো একটা ফর্মালডিহাইড নাও, HCHO ফর্মালডিহাইড, আরেকটা ফর্মালডিহাইড এখানে নাও, HCHO। এখান থেকে তুমি গাঢ় ক্ষার বা তীব্র ক্ষার যেটাই বলো সেটা দিবা, দেওয়ার পর এখানে কি আসবে, একটা জারিত হবে। তাহলে দেখো এই ফর্মালডিহাইডটাকে তুমি যদি জারিত করো তাহলে কি আসবে, এই ফর্মালডিহাইডটা জারিত করলে লজিকে আসো,
তুমি কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড পাবা, HCOOH পাবা, HCOOH পাবা। এটার সাথে যদি তুমি তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, তাহলে এই দুইটার প্রোডাক্টটা কি আসবে? HCOONA আসবে না? সেই প্রোডাক্টটা এখানে তোমাকে লিখতে হবে, HCOONA। আরেকটার কি হবে? বিজারণ। তাহলে অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা কি পাই? অ্যালকোহল পাই না? তার একটা থেকে আসবে তোমার অ্যালকোহল। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি? CH3OH। এটাই হচ্ছে তোমার ক্যানিজারের বিক্রিয়া। লাস্ট আরেকটা রিঅ্যাকশন দিয়ে আমরা শেষ করব। আমরা একটু অ্যারোমেটিক নিয়ে আসি। এই বেনজালডিহাইড, আচ্ছা এদের কিন্তু আলফা হাইড্রোজেন নাই বলেই কিন্তু ক্যানিজারও দিচ্ছিল। এই যে আমরা বেনজালডিহাইড নিলাম, এদেরও কিন্তু আলফা হাইড্রোজেন নাই, এদেরও আলফা হাইড্রোজেন নাই। এই যে দুইটা বেনজালডিহাইড আমরা নিলাম, একই জিনিস দুইবার নিতে হবে। এখানে তুমি গাঢ় ক্ষার বা তীব্র ক্ষার যেটাই বলো, এটা নেওয়ার পরে এখানে তুমি কি পাবা? একটাকে জারিত করলে তুমি বেনজোইক অ্যাসিড পাবা। তো তুমি সেটা তো লিখবা না, তুমি লিখবা কি? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ COONA প্লাস আরেকটা অ্যালকোহল লিখবা, বেনজাইল অ্যালকোহল লিখবা, CH2OH।